তো আজকের আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু কর্মী সমাজের এই যুব কি বলবো এটাকে, এই যুবপিঢ়ির একজন ছাত্র বা স্টুডেন্ট বা যাই বলি না কেন, পরবর্তী প্রজন্মে হয়তো আমরাই এই কর্মী সমাজকে এগিয়ে এগোতে সাহায্য করব। কিন্তু আমরা এই সমাজে এখন আমরা নিজেরাই জানি না যে কোনো কর্মী সমাজের কোনো নিয়ম কানুন। সেই কারণে এই আমাদের যেহেতু পরবর্তী প্রোগ্রাম হচ্ছে বান্না পরব, যেটা কালী পূজার সাথে সাথেই চলে থাকে, তো সেই বান্না পরবের যে যত নিয়ম কানুন আছে সেই সব জিনিসগুলোকে জানার জন্য আজকের এই যে পডকাস্টে আমাদের সাথে আছে আমার মামা নিপেন মাহাতো, আমার বোন রুম্পা এবং জেঠু ধ্রুবলাল মাহাতো। তো আজকের এই হোস্টিং এর মেন প্রধান বক্তা হচ্ছে আমার মামা নিপেন মাহাতো। তো মামা, তুমি তো জানো সবকিছু মোটামুটি বান্দনা পরব নিয়ে। তো আমার মেন জিজ্ঞাসা হচ্ছে যে বান্দনাটা কোথা থেকে শুরু হয়েছে? সবকে যত দর্শক বন্ধু সবাইকে বান্দনা পরবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জোহার। বান্দনা পরবটা শুরুর কালটা ঠিক বলা সম্ভব নয়, কারণ আমাদের যেহেতু কোনো লিখিত ইতিহাস নাই। তো আমরা যেটা বুঝেছি বা উপলব্ধি করতে পারছি আর কি, যেটা প্রাগৈতিহাসিক কাল থেকে চলে আসছে। কৃষি ভিত্তিক আমাদের সমস্ত পূজা পার্বণ বা সংস্কৃতিটা, সেই জন্য আমরা দেখি মানে ধানের সঙ্গে আমাদের সমস্ত উৎসবের কিন্তু বা পরবের জীবনযাপনটা নির্ভর করে। মানে লাইফ স্টাইল হোক বা সংস্কৃতি হোক, সমস্তটাই কৃষিজাত, বিশেষ করে ধান কেন্দ্রিক। তো এই বান্দনাটা আসছে আমরা যেটা উপলব্ধি করি বা আমাদের যেটা পূর্বপুরুষ থেকে দেখে আসছি, সেটা থেকে আমরা যেটা বিভিন্ন গবেষক বা সমাজের যারা বুদ্ধিজীবী তারা যে উপলব্ধিগুলো করেছে যে কি জন্য হয়েছে আর কতদিন থেকে হয়েছে, এটা বলা আমাদের দ্বারা যে সম্ভব নয়, কারণ এর কোনো লিখিত ফিক্সড ডেট নাই। বিভিন্ন পূজায় দেখা যায় যারা আধুনিক কালে তাদের বছর হয় যে কোথাও যদি কোনো প্যান্ডেল করে তারা ক্লাব বলে যে এটা 40তম 45তম 100তম 200তম 25 বছর 50 বছর, কিন্তু আমাদের বান্দনাটার এইরকম কোনো নাই। যে আমরা যেমন এই গ্রামটা যেদিন থেকে বসেছে আর এই আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তারা সেই দিন থেকেই উদযাপন করছে, তাহলে দেখা যাবে যে এরাও কোথাও ছিল, তারা মাইগ্রেট হয়ে গ্রামে আসছে, তো সেই জায়গায় তারা দেখে আর আসছে, ফলে এর গোড়াটা বলাটা ঠিক সম্ভব নয় আর কি। তবে আমরা যেটা দেখি আমাদের বিষয়টা হচ্ছে যে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের বিভিন্ন উৎসব হয় আর কি। তার মধ্যে বান্দনাটা একটা, সেইটা হয় এই জন্যেই আমরা যেহেতু মূলত কৃষি মানে ধান চাষের উপরে বেশি নির্ভরশীল, তো ওইটাই যারা আমরাকে সহযোগিতা করেছিল, যে যন্ত্র হোক, যেমন হাল জুয়াইল আছে, সেই সঙ্গে সঙ্গে মানে হালের বলদ আছে বা কাড়া আছে, তারা মানে যারাই সহযোগিতা করেছিল তারাকেই কৃতজ্ঞতা জানাবার জন্য, তাদের প্রতি আমাদের যে একটা বিবেক আছে যে কেউ উপকার করলে তাকে কৃতজ্ঞতা জানা উচিত, সেই জন্যে এই বান্দনা পরবটা শুরু হয়েছিল। কোন সময় হয়েছিল না, যে ধানটা সেই সময় ইয়ার পরে পাইকতে চলেছে, মানে লালিকা আছে আমরা বলি, বা বাজ ক্ষেত মোটামুটি পাইকে যায়, সেই সময়টাই আমাদের এই পরবটা হয়। যে এই তোমাদের কষ্টের জন্যেই আজ আমাদের এই সোনালী ফসল ফলল, যার দ্বারা আমি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু তারা মানে জীবনটাই বাঁচার জন্য খাদ্য হিসাবে এই ধানটাকে চাল গ্রহণ করে তারা বাঁচে থাকবে আর কি। আচ্ছা, এই বান্না যে নামটা, এই নামটার কি কোনো ইতিহাস আছে? বান্নাই কেন নাম এটা? হ্যাঁ, এটা থাকতে পারে। এইটাকে আবার সহরাইও বলে। হ্যাঁ, সহরাইও বলে। এর আবার অনেক গীত আছে। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা পরবেরই নিজস্ব একটা তার গীত আছে। হ্যাঁ, মানে যেমন করম দেখলি, তো করমও যে আমাদের কোনো মন্ত্রতন্ত্র নাই, তো গীতের মাধ্যমেই সেইটাকে আমরা মানে তাকে বিভিন্ন মাধ্যমে আমাদের সুখ দুঃখ ব্যথা বেদনা কথা বলে আর তাকে আমরা অভ্যর্থনা বলি বা তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। তেমনি এই
বন্দনা থেকে অনেকেই বলছে যে আমরা বান্দনার শব্দটাকে পাইয়েছি, যে তারাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্যে, যে তারাকে আমরা কৃতজ্ঞতা জানাবো, মানে বন্দনা করব তাদের, মানে তারাকে যেমন পূজার সামগ্রী ইহা করে করে আর কি, বন্দনা করার থেকে থেকে বান্দনা। মানে এই ধরনের মানে হতে পারে আর কি। কিন্তু বন্দনাটা আবার কুড়মালি শব্দ নয়, সেটা সেটা অনেকেই বলে বাংলা, তারপর বাংলাটাই আসছে দেশি বিদেশি শব্দ, তো দেশি শব্দ আমাদের টালেই নিয়ে হয়তো বন্দনাটা আসছে, এটাও হতে পারে, মানে এটা গবেষণার বিষয়, এটা ভাষা সাহিত্যের বিষয়। আমাদের যে ঝাড়খণ্ডী উপভাষার হ্যাঁ, ঝাড়খণ্ডী উপভাষা বলতে কি, মানে আগে তো আদি, তারপরে তো নূতন, তো যত ভাষা তৈরি হয়েছে সেই কিছু দেশি কিছু বিদেশি ভাষা সংমিশ্রণে তাদের ভাষা তৈরি, কিন্তু আদিবাসীদের ভাষাটা হচ্ছে আগের আর নেচার প্রকৃতিজাত। ফলে আমরা মনে করি ওই যে যত কৃষিজাত সেই জিনিসকে তারাকে যে বন্দনা করে চুমাই বা এই সকল করে, সেই হিসাবেই এইটা আসেছে। আবার শহরে রয়াটাকে আমাদের বলে, এই যে দেবীরাকেও আমাদের রয়া বলছে আর কি, যেমন রয়া, রয়া, তো রয়া শব্দে যেমন সিনিও একটা কথার মানে হচ্ছে দেবী, যেমন দুয়াই সিনি আছে, এরকম অনেক সিনি আছে, বড়া সিনি আছে, যে এইগুলো একটা দেবীর মতো কুড়মালি, ওটা সিনিকেও দেবী হিসাবে বলা হইতো। আর রয়া সিনি মানে জল অনেকেই বলে আর কি। হ্যাঁ, তো রয় আর রয়া, মানে এই রয়াটাও দেবী আকারে আমাদের লোকে এইটাকে বলে আর কি। আচ্ছা, বুঝলাম। এবার এই যে আমাদের গরয়া, পরে আসছে আমাদের যে বান্নাটা মূলত কদিনের? আমাদের অ্যাকচুয়ালি 5, সেইটা এখন 6 দিনও হয়। আচ্ছা, তেল দেওয়া, ঘাওয়া, আমাবস্যা, গরয়া, হ্যাঁ, তারপরে দিন বরদ খুঁটা, আবার বুড়ি বাঁধনা বা গুড়ি বাঁধনাও একদিন করে, সেদিনটা কাড়া খুঁটাও হয়। হ্যাঁ, মানে 5 থেকে 6 দিন আর কি। প্রথম দিনটা কি? প্রথম দিন হচ্ছে তেল দেওয়া। ওই তেল দেওয়ার প্রথাটা কিরকম, মানে কাদের মানে তেল দেওয়া বলতে কি, যত গরু বা কাড়া থাকে আমাদের, যারা কৃষি কাজে আমরাকে সহযোগিতা করেছিল, তারাকে একদম ভালো করে দিনে ধোয়া ধুই করে সন্ধ্যার সময়, মানে মাথায় সিং যে থাকে, সেই সিংগুলো ওর তো সাজানোর জায়গা বলছে সিংহে, দিনে তো গোটা গাটাকে ধোয়া ধুই করলো, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, তারপরে সন্ধ্যার সময় তার মাথায় তেল দেওয়া হয়। কারণ আমরা দেখেছি, কোনো যদি পরিশ্রান্ত মানুষ আসে মাটলে কাজ করে, তো সন্ধ্যার সময় সে পায়ে পুরা তেল নিয়ে আর ঘুমাতে যায়। সে এটা বিজ্ঞান জিনিস বটে, যে অনেক ক্লান্তিটা দূর হয় আর কি। যেমন কেউ রোদ থেকে এলো, রোদ থেকে এসে যদি সে পায়ে বা মুখে জল নেই, তো তার ক্লান্তিটা অনেকটা দূর হয়। সেই জন্য আমরা মনে করি, যেহেতু ওরা পরিশ্রম করে ইহা করেছে, সেই জন্য ওরাকে মানে তেল দিয়ে আর শরীরে এই 5 দিন পুরা ওরাকে বিশ্রাম দেওয়া হোক, মানে ওদের উদ্দেশ্যে ওরাকে, যেমন গরুকে আমরা মাথায় তেল দিলি, বা ঘরে কাড়া থাকলে কাড়াকেও তেল দিলি, যাতে ওর শরীরটাই যে খাটালিটা খাটিছে তার জন্য ও মানে আরাম করুক। এই পুরো 5 দিনই তেল দেওয়াটা ওটা কন্টিনিউ শুরু হলো তেল দেওয়া দিয়ে। সেই সময় তাকে এবারে একসঙ্গে যে তারা 365 দিন কাটায়, গরুকে নিয়ে এসে মাঠে যায়, চড়াতে যায়, তার খাবার ব্যবস্থা করে, আর তার যে জীবন চর্চা, তার ফলে সে মনের, যারা তেল দিতে যায় তারা বিভিন্ন গীত বলে। হ্যাঁ, সেই গীত বলেই মনে করে যে আমার সংসারের সুখ দুঃখ সমস্তটাই আজ আমি আমার গরুটাকে বা কাড়াটাকে শোনালি। এইরকম ভাবে আমাদের গীত আছে, সেটাকে অহিরা গীত বলে, যেটা কিন্তু মানে কন্টিনিউ 5 দিন তো চলেই, আগেলেও শুরু হয়ে যায়। যেদিন আমাদের জিতা পূজা শেষ হইলো, করম সেই দিন শেষ, সেই দিনলে অহিরা গাওয়া আমাদের শুরু হয়ে গেল। অহিরা গাইতেই বুঝে গেলে যে এরপরে আমাদের বান্দনা পরব আসছে। ওহিরা বলতে আমি যেটা জানি, যে এই যে বান্দনা পরব যখন হয়, অমাবস্যার দিন যেটা গায় সেটাই কি ওহিরা, না ওহিরা বলতে অন্য কিছু বোঝায়? না, ওইটারই মানে যে গান, বান্দনা পরব উপলক্ষে যে যতগুলা গান হয়, সেইগুলাই হচ্ছে ওহিরা। আচ্ছা, সেইটাকে একটা পার্টিকুলার নাম দিয়েছে, যে এগুলো ওহিরা গীত। হ্যাঁ, যেহেতু ওর মানে ওহিরে কথাটা তোমার প্রত্যেকটাই আছে, দেখবে এই ঠিনটালে যারা পশুর সঙ্গে যারা থাকে,
যারা পশু প্রেমী, যারা পশুকে নিয়ে দিন চর্চা করে, যারা জীবন জীবিকা করে, দেখবে ওই জন্য মানে যাদব সম্প্রদায়কেও আহির বলে। আহির। আহির, আচ্ছা। হ্যাঁ, মানে ওদের জাতিতে আহির, মানে আচ্ছা। ওই গোয়ালা যাদব ওরাকে কিন্তু মূল জাতি ধরতে গেলে ওরা আহির। এই ঠিনটালেই মনে হয় অহিরে কথাটা, মানে যারা পশুর সঙ্গে থাকে সেইখান থেকে মনে হয় এই অহিরে কথাটা আসছে। আচ্ছা। হুম। এই যে বান্না পরবের প্রথম দিন যেটা জানতাম ঘাওয়া বলে একটা কিছু, না, দ্বিতীয় দিন ওটা। ওর দ্বিতীয় দিন ঘাওয়া, হ্যাঁ, তারপর তেল দেওয়াটা, তেল দেওয়া তো তেল দেওয়া প্রতিদিনই প্রথমে, প্রথমে। তারপরের দিন হলো খাওয়া। তার সেদিন পরের দিনের তৈরির জন্য ওই যে মানে যাবতীয় ঘরে গুড়ি কুটাকুটি হেন তেন এই যে অনেক কিছু ব্যাপার থাকে, চালকে ভিজতে দিয়া এই সকল থাকে আর কি। হুম, হ্যাঁ, আর মানে সেই দিনলে আমাদের যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেল এই আর কি, ওইটা দ্বিতীয় দিন বলে আমাদের ঘাওয়া। তারপরে তারপরের দিন হচ্ছে অমাবস্যা। অমাবস্যা। হ্যাঁ, অমাবস্যার দিনে আমাদের ইহা আছে যে গায়ের লায়া, গায়ের কুলহি মুড়াই যায় একটা বিশেষ করে থান আছে যেটাকে বলে গট পূজা। হ্যাঁ, হ্যাঁ, গট মানে সমস্ত গায়ের যত গবাদি পশু আছে হ্যাঁ, সে লায়ায় যায়কে মানে আমরা মাটিটাকে যেটাকে মা বলি, ষষ্ঠী মা বলি হুম, বা ভূমি মা বলি, সেইখানে ও পূজা টুজা করে আর একটা ডিম রেখে দেই। হ্যাঁ, এরপরে সেইটাই কোন গরু মানে ওটা জাস্ট প্রতিযোগিতার মতো, সেই গরুটাকে সে মনে ভাঙবে। হয় যে আমাদের এইবারের মানে ওই গরুটাই ভালো ইহা করবে, মানে মাইটাইর করবে, খেলা দেখাবে। যে ওই ডিমটাকে ভাঙবে সে হ্যাঁ, হ্যাঁ, ওইটার হ্যাঁ, বিজেতা। সেই গরুটাকে বিশেষ ভাবে ইহা করা হয় আর আচ্ছা, কি। এটা অমাবস্যার দিনে। অমাবস্যার দিন মানে সন্ধ্যার সময়, সন্ধ্যার সন্ধ্যার সময়। সময়। হ্যাঁ, আর অমাবস্যার দিনে আমরা সকাল থেকে কি কি থাকে, মানে সেই দিনের পুরো প্রোগ্রাম কি থাকে, মানে অমাবস্যার দিনটার? অমাবস্যার দিন তো আমাদের ঘরের লোক সবাই ব্যস্ত, সকালে লিপা লড়া করে ঘর, তার আগেলেই চলে ঘরের পরিচর্যা সারা বছরের। এই বর্ষাকালের পরে আসে তো, হুম, ফলে প্রত্যেক বছরেই এই সময় ঘরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু সকালে যেটা করতে হয় ঘরকে লিপা লড়া করে আর রেডি করে দেওয়া হয় যাতে মানে একদম ক্লিন থাকে আর কি, একদম পরিষ্কার। হুম, মানে ইহা নাই ওইটাই মহিলারা ব্যস্ত থাকে। ইয়ারপর পুরুষরা হয়ে গেল তার যে ইহার আছে তার খাবার দাবার জোগাড় করতে হবে, ঘাস সেদিন মাস্ট দিতেই হবে খাতে, সেই ঘাসের জোগাড়ে থাকে। মহিলাদের পরে সন্ধ্যায় আমাদের পিঠার ব্যবস্থা আছে, তার জন্য করতে থাকে। ইয়ার পরে বিকালবেলা একদিকে গট পূজা চলে, ঠিক বেলাটা ডুবার সময় আমাদের প্রত্যেকটা দুয়ালে কাশি জোয়ারি বলে মানে ঘাস আর ওই ইহার মানে কাশি আর একটা কাঁঠাল পাতে যে প্রদীপ হ্যাঁ, হ্যাঁ, দেওয়া হয়। প্রদীপ করে প্রত্যেকটা দুয়ালে, মানে প্রদীপ প্রত্যেক দুয়ালে সেদিন দেখা হয়। হ্যাঁ, আর দেখাই প্রত্যেকটা দুয়াল, মানে বিশেষ করে গোহাল গিলাই তো দিতেই হবে, কারণ সেই দুয়ালটাই আর আমাদের সেই দিনটা গোটরাত প্রদীপ জ্বলে গোহালে কিন্তু থাকবে কি, মানে একটা প্রদীপ। সেদিনটা জাগরণ, মোট কথা আমাদের সেদিন ঘুমাই নাই আর কি, সবাই জায়গা থাকে। আর গোটরাত ধরে আমাদের ওই অহিরা গীত চলে। তারপরে আমাদের একটা নিয়মও আছে যে সবার ভিতরে সম্প্রীতি বিরাজ করার জন্য, এমন লোক থাকতে পারে তো যে তার হয়তো অবস্থা ভালো নাই, কিন্তু তাকেও সেই উৎসবটায় সামিল করার জন্য আমাদের ধাঙ্গড় বাইরে। তা ধাঙ্গড় কি হলো, ধাঙ্গড়ের টিমটা হলো সবাই ওইটাই এলো, এরপরে প্রত্যেকটা ঘরে যায়। ধাঙ্গড় বলতে কি আমরা ওই রাত্রে যারা জাগর অহিরা করে জায়গায় জায়গায় ঘুরে বলে, তারাই হচ্ছে ধাঙ্গড় team। ধাঙ্গড় টিম। এরপর ধাঙ্গড় টিম কি করলো না, ধাঙ্গড় টিমটাই সবাই যে কোনো লোক সামিল হতে পারে, তারা গোটা রাত ধরে ওই গান গায়ে গায়ে সবার ঘর যায়। আর আমাদের প্রথা যে সবাই জায়গা থাকো, হ্যাঁ, পশুরাকেও জায়গায় রাখো। হ্যাঁ, আমাদের বিশ্বাস যে যদি পশুটাই মানে আগের দিন জাগে তাহলে পরের দিন কিন্তু মার ভালো করে, ওই জন্য দেখবে কাড়া লড়াইয়ে দেখবে ওই জন্য পশদ চড়াই। হ্যাঁ, মানে রাইতেই ওরাকে চড়াতে হবে, শীত খাওয়াতে হয় বলে, তাহলে ওই যে ওর ঘুম হবে নাই, তো পরের দিন ও খেলাটা ভালো করবে আর কি। সেই জন্য আমাদের বিভিন্ন উৎসবে জাগরণের বিধান আছে, যেমন চৈত পরবও গাজনে একদিন জাগরণের বিধান আছে, মানে সেই দিনটা সবাই জাগে বিভিন্ন রকম ভাবে। তো এই আমরা বাঁধনা পরবে জাগরণটা করি এই ধাঙ্গড়দের মাধ্যমে। তারা প্রত্যেকটা ঘর যায়, ঘর গেলেই তারা ঘরে সবাই বসতে দেয়, আনন্দ ফুর্তি করে। আর সেই সঙ্গে সঙ্গে সবাই কিন্তু পিঠা সবাইকেই, যাতে যতজন আসে সবাইকেই দেয়।
আচ্ছা, এই 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 রকম একটা বার্তা। এটা হচ্ছে অমাবস্যার দিন। এটা আমাবস্যার দিন। অমাবস্যার দিনে যে এই যে যে কাশি ঘাস আর হ্যাঁ, প্রদীপ দেওয়া হয়। হ্যাঁ, কাশি কাশি ঘাস ওই টাইপের লম্বা ঘাস টাইপের মানে দেওয়া হয়। সব জায়গায় তো কাশি অ্যাভেলেবেল নাই, আচ্ছা, তখন আরেক ধরনের ঘাস, ও ঘাসটা ঠিক নাম মনে মানে নাই। ওই আহ, ঘাসটা দেওয়ার কি কিছু কারণ আছে? নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে, আচ্ছা, হইলো যদিও এখন সেইটা বৈজ্ঞানিক ভাবে হ্যাঁ, মানে আমার জানা নাই। ওই তো যে কি কারণে বিশেষ ঘাসটাই হ্যাঁ, মানে যে ছোটবেলা থেকেই দেখছি যে আমরা ঘাস আমরা দেই। আমরা দেখে আসছি, কিন্তু আমি যে মনে করি যে ওই ঘাসটা হয়তো মানে বাড়ে বেশি, সেই জন্য মনে করে সংসারের বৃদ্ধিটা হোক ঘাসের ভিতরে। যেমন দুব ঘাস, ও তো উপর দিকে উঠে নাই, না, ও কিন্তু বাঁচে থাকে। হ্যাঁ, ওই জন্য প্রত্যেকটা পূজায় কি করায় না, দুব ঘাস কোনোদিন মরবে নাই, সেই জন্য ওইটাকে জীবন্ত ঘাস হিসাবে মনে করে আমরা দিই, যে ওইটা মরে যাওয়ার লয়। আচ্ছা, হ্যাঁ, সেই ধরনেরই ওই ঘাসের বিশেষত্ব হচ্ছে ওই ঘাসটা লম্বা হয়। আবার হয়তো কাশি ঘাসের ক্ষেত্রে দেখা যায় কাশির অনেক ঘুগি টুকি বুনে মাছ নাচে ধরতে, জীবনের মানে আরেকটা দিক ওইটাই থাকতো আর কি, হতে পারে সেই জন্য। এইবারে হচ্ছে যে অমাবস্যা আমাদের পেরিয়ে গেল। হ্যাঁ, এবার তার পরের দিনে হচ্ছে রাত্রিবেলা যে আমরা গরু জাগানো হলো, ধাতুর হ্যাঁ, ধাতুর হ্যাঁ, নাকি ওই যেন। ওই ওই সব হয়ে গেল পরের দিনের। ইয়ার পরে কাজ হলো পরের দিনে আমাদের, হচ্ছে গরয়া। হ্যাঁ, গরয়ার দিন হলো আমাদের যে ওই কৃষি কাজে যে জিনিসগুলো ব্যবহার হয়েছে, হাল জুয়াল হাল লাঙল। জুয়াল সমস্তকে একদম ধুয়ে ধাঁয়ে, মাটি কাদা যা থাকে সব ধুয়ে ধাঁয়ে আসে আমরা ভূত পিঢ়ার পাশে নিয়ে আসি। ভূত পিঠা বলতে? ভূত পিঢ়া বলতে এখন যেটাকে সবাই তুলসী তুলসী মঞ্চ পিঠা। বলছে, কিন্তু ওইটা তো কুর্মীদের অ্যাকচুয়ালি ওইটা নয়। ভূত বলতে আমরা মনে করি আমাদের অতীত। আচ্ছা, আমাদের কোনো মানুষ মারা গেলে আমরা তাকে কিন্তু স্বর্গ পাঠাই নাই, আমরা তার স্মৃতিসৌধ হিসাবে একটা ঘরের মাঝে মাঝে পিঢ়া তৈরি করি। হুম, হইলো সেইটাকে আজকাল আমাদের মানুষ বিভিন্ন রকম ভাবে তাকে তুলসী মঞ্চ বলছে, কেউ বিষ্ণু মন্দির বলছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আমাদের ভূত পিঢ়া। ভূত পিঢ়া বলতে আমার বাবা মারা গেছে, তো বাবা মারা যে সে স্বর্গে যায় নাই, সে থাকে ওইখানটায়। ওইখানে। দাদু মারা গেছে, তো তার সে আছে ওইখানে। ওই জন্য আমাদের যত পূজা পাশা হয় প্রথমে কিন্তু ওইখানে আমরা উৎসর্গ করি। আগে আমার যারা ভূত হয়ে গেছে মানে পূর্বপুরুষ। পূর্বপুরুষরাকে আমরা ওই জায়গায় উৎসর্গ করি। তো আমাদের পূর্বপুরুষের ওই জায়গাটায় ভূত পিঁড়ার থানে সমস্ত কিছুকে আইনে, আর আমরা ওই ধুয়ে ধাঁয়ে হাল জুমাইলকে রাখে। তারাও যে আমাদের এই কৃষিকাজে সহযোগিতা করেছিল, এবং ওদের যে ইহার ফলে আমাদের মাঠে ধান পেকেছে, সেই উয়ার মানে মূল হচ্ছে নৈবেদ্য জিনিস, সেটা হচ্ছে ধানের শীষ, পাকা ধানের শীষ। শীষ। সেইটাকে আইনে আমরা ওইখানটা, সেটার আচ্ছা সুন্দর মরিয়র বলে। হ্যাঁ, মানে এইটাকে যেটা আমরা এখন ধানের বাংলায় শীষ দিয়ে তৈরি মালা। মালা, মালা মানে মুকুট, মুকুট। মানে যেমন রাজাকে মুকুট দেওয়া হয়, সেই রকম আমরা তারাকে ওই শিরোপাটা দিচ্ছি। ওই তাদের যে মানে দৌলতে আমরা বা তাদের ইহাই আমরা এই ধানটা আমাদের হয়েছে, সেই জন্যে তারাকে ওই মুকুটটা আমরা দিয়ে, আর আমাদের অন্তরের যে শ্রদ্ধা সেইটা নিবেদন করছি। সেইটাই আমরা গুঁড়ি দিয়ে, সিঁদুর দিয়ে, আর ওই মরিয়রটা দিয়ে তাকে আমরা মানে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, হুম, এর এইটা হচ্ছে মানে আমাদের হয়ে গেল ভূত পিঢ়ার পাশে মরিয়র দিয়ে ওইগুলাকে করার পরে আমাদের তারপরে ইহা চলে আসছে যে আমাদের গোহাল পূজা, যেটাকে গড়ইয়া বলে। সেইখানটাও আমাদের একটা মানে মাটির ইহা করা হয়, যেটা আমরা মনে করি যে বুড়া বাবার ইয়া, বুড়া বাবা বলতে আমাদের আদি যে পুরুষ, সেইটা মানে যেঠিনটালে মানে মানবের সৃষ্টি হয়েছে। আজ এইটার কনসেপ্টটা যে যাহার অন্য অন্য দিকে ভাগ করে দেয়, হ্যাঁ করে দিয়েছে বা নাম দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো সেই সময় না কোনো ক্যামেরা ছিল না কিছু ছিল, কিন্তু আমরা জানি যে আমরা যদি মড়প গুলা ভালো করে লক্ষ্য করি তো দেখতে পাবো যে মড়পে কিন্তু ওই সিম্বলটাই রাখা আছে, যে মানে স্ত্রী পুরুষের মিলনের একটা প্রতীক। সেই জন্য আমরা সেইটাকে রাখিয়ে, আর ওইখানে আমরা যেহেতু এইটা আমাদের
কৃষির উপরে যেগুলো সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে, সেই জন্য আমরা সেই গোহালেই পূজাটা দিই। আর এটাই 5টা খড় কাটা হয়, 5টা প্রকৃতির দেবতাকে স্মরণ করে, যারা এইটার সঙ্গে আমরাকে সাপোর্ট করেছে। 5টা খড় 5টা প্রকৃতি বলতে মানে আমরা কি এই যে উগলার নাম বিভিন্ন রকম আছে কুড়মালি, কিন্তু যদি প্রকৃত আমরা দেখি তো এই যেটা প্রকৃতির যে 5টা সম্পদ, ভূমি, অগ্নি, হ্যাঁ এইটা সূর্য ছাড়া সালোক সংশ্লেষ বা কোনো জীবের কল্পনা করা যায় নাই, তেমনি মাটি ছাড়াও কোনো সৃষ্টি হতে পারে নাই, আর হাওয়া ছাড়া কেউ বাঁচতে পারে নাই। এই যে 5টা আছে মহাকাশ, হ্যাঁ, এই নিয়ে যে 5টা, এই 5টাকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের ওইটা হয়, যে তারা না থাকলে এই না ধান হতো, না এই পশুই হতো, না আমরাই হতি। হ্যাঁ, আর আমরা যারা আমাকে এই সংস্কৃতিটা দিয়েছে, বা যে আমাকে বিবেকবান করার, প্রকৃত মানুষ করার জন্য যে আমাকে দর্শনটা দিয়েছে, সেটা তো একজন কেউ দেয় নাই, না, সেটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দিয়েছে, জেনারেশন টু জেনারেশন, একটার পর একটা আসছে হয়তো। সেই জন্য পূর্বপুরুষরাকে আমরা সবাইকে, যেমন দাদুর পরে আর আমাদের সম্পর্ক নাই, আচ্ছা, দাদুর পরে আর কি আমরা কি সম্পর্ক বলতে পারি, বুড়া বাবা হ্যাঁ, হইলো। হ্যাঁ। তো সেই জন্য গোটাটা যে মানে যার যার মাধ্যমে আমরা উপকৃত হয়েছি, সবাইকেই বুড়া বুঝায় সব বুড়া বাবা। আচ্ছা। যেদিনটা আমাদের সম্পর্ক শেষ হয়ে গেল, দাদুর বাবাকে কি বলবো বা তার বাবাকে কি বলবো, সেই জন্য গোটাটাকেই যারা আমার আগে সংস্কৃতিটা দিয়েছে, সেই গিলাকে আমরা গোটাটাকেই বুড়া বাবার লাইনে মনে করি, যে তাদের মাধ্যমে আমরা এইটা পাইছি। আর আমাদের কি হয়, গরুয়াটাকে পূজা বলেছে, বুঝলো, আর গোটাটাকে পরব বলছে। এইটাকে আচ্ছা। বুঝতে হবে। আমাদের পূজা যেঠিন যেঠিন শব্দটা আছে, যেমনি এমনি তো আমরা দেখি, যদি কোনো মা বিরক্ত হয় বা কেউ গাইল দেয়, আয় আয় ঘর দিকে আয়, তোকে পূজা দিব, মানে কি ওকে শাস্তি দিব। পূজা কথাটার মানে আমরা যেটা কুরমা লিয়ে পাই, মানে বলি থাকি সেঠিন। আমরা যতগুলা পূজা দেখি, সেইগুলাই কিন্তু পূজা বেশিরভাগটাই আছে বলি। তো ইয়ার পরে বলি যে দিব আমাদের, যেমন তো আমাদের নিজের মধ্যে যেগুলা থাকবে সেইগুলাই তো দিব। হ্যাঁ, হ্যাঁ, তখন তো বলি বলতে কি, হ্যাঁ, আমি যতদূর শুনেছি যে বলি বলতে শুধু মানে কেটে বলিদান ওটাই নয়, মানে তোমার কাছে যা থাকবে সেটা চড়ানোটাকেই কি বলি বলে? না, আমাদের তো কুরমালি ওইটা বলছে না। বলি মানে তোমাকে কোন জীবন পশুকে কাটতে, পশুকে আচ্ছা, কাটতে পশু হবে, কাটতে হবে। হলো, যে যা যেটা খায় আমার শরীরে পুষ্টি আসবে। আমাদের যেমন আরো কিছু আছে, যেমন অনেকেই বহাল পূজা করে, তো মুরগা দেয়, গায়ে জাতাল হয়, তখনও কাটে। তো আমাদের ওইগুলা ঘরের মধ্যে কি ছিল না, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, এ সকল আমাদের ভিতরে অ্যাভেলেবেল ছিল। তো সেইগুলাই দিয়েছে, নাহলে তো মনে করো অন্য কিছুও দিতে পারতো, তো সেটা তার সামর্থ্যের মধ্যে আসতো নাই। এরপরে আমাদের একটা বিশ্বাস আছে, যে যেমন কুদরা থানে দেখা যায় যে মানে বিশেষ একটা রঙের এই কাটে, ক্ষুদ্রা থান বলতে? এক থান আছে, অনেক জায়গায় আছে, আবার কোন গ্রামে নাই, অনেকগুলা থানের অনেকগুলা মানে প্রচলিত প্রথা আমরা চলে আসি। কিন্তু গোহালি পূজায় দেখা যায় বেশিরভাগেই, আবার কেউ ছাগলও কাটে, এটা নাই বলছি যে শুধু মুরগাই কাটে, অনেক জায়গা আছে। আবার এমন কিছু গোষ্ঠীও আছে যারা বরহাও কাটে গোহালের মধ্যে। ফলে বেশিরভাগটাই আছে যে যারা মানে মুরগা আর মুরগি কাটে। আমরাই যেমন একটা মুরগা একটি মুরগি আমরাকে কাটতে হবে, হইলো। আর বিশেষ করে রংটা হয় লাল, হ্যাঁ, মানে বলে যাতে ভোজনা পাখাপাখি না থাকে, এক রঙা হয়। তো এইটা ঠিক কি কারণ, এর কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তবে এইটা বলতে পারবো না। তবে যেহেতু উৎসব মানেই তো খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকে, সেই জন্য এইটার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া। আর আমাদের একটা পূর্বপুরুষের বিশ্বাস ছিল যে আমার পূর্বজরা তো মানে মাটির সঙ্গে লড়েছে, প্রকৃতির সঙ্গে লড়েছে, বনে লড়েছে, শিকারী জীবন করেছে। ফলে তাদের মানে শরীরে পুষ্টিটাকে যদি জোগাতে হয়, তাহলে মাছ মাংসের খাওয়াটাকে তাকে কন্টিনিউ চালাই যেতে হবে। আর যদি ডেলি খাই তো সামর্থ্য নাই, সংসারটারও অর্থনৈতিক অবস্থা ভাঙে যাবে। সেই জন্য উৎসবের দিনে বিশেষ করে এইগুলা মানে করা হয়। ওই জন্য আমাদের গরয়াটাই ওই মাংস ভাত হইল। আর যে গরয়ার যে মেন ফুল আমরা ব্যবহার করি শালুক ফুল,
হ্যাঁ। ওইটাও কি কোনো কারণ আছে যে শালুক ফুলটা ব্যবহার করতেই হবে? আহ, যদি শালুক ফুলটা তো আমরা দেখি যে গড়িয়া বলতেই শালুক ফুলের ইহাটাকে আমাদের উৎসর্গ করে। এবার মানে ঠিক কি কারণের জন্য করে, মানে এইটা এখন তক মানে আমার নলেজে নাই, যদি অন্য কারো নলেজে থাকতে পারে, হতে পারে, তাদের কাছে ব্যাখ্যাটা থাকতেও পারে। যে অন্য কোনো আমরা কোনো সময় দেখি না যে শালুক ফুলের হ্যাঁ, ব্যবহার, আমরা কিন্তু এই বিশেষ বিশেষ বিশেষত্ব আছে, বিশেষ কিছু কারণ আছেই যে যে জন্য আমরা মানে শালুক ফুলটাই এই সময় ব্যবহার করি। সে নাইন তো বলছে পাতাটা হলেও হ্যাঁ যে চাই আর কি। পাতা তো ফুল পাতাটা চাই, এই কারণটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারবো না যে শালুক ফুলটাই কেন ব্যবহার কেন করে? তবে যেটা আমি বুঝতে পারি যে শালুক ফুলের যে সৌন্দর্য, হুম যে পুকুরটাই থাকে, হুম মানে সে তো দারুণ দেখায় এই আর কি। তো ওটা না, আরো ফুলেই আছে, কিন্তু আহ, এইটাই কেন, এইটার কারণটাকে জানতে হবে। আচ্ছা। হুম। আরেকটা, এই যে গড়িয়া পুজোটা এখানেই কমপ্লিট হলো না, আর রাতের দিকে আর কোনো স্পেশাল ফাংশন থাকে? না, গড়ইয়ার পরে রাইতের দিকে তো আর কোনো ফাংশন থাকে না। না। ইয়ার পরে সেই আগামী দিনে তৈরির জন্য আর হয়, আমরা যে বলদ খুঁটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তৈরি হয়। আচ্ছা। হ্যাঁ। হুম। আর এই যে আমরা যে চোখ চোখ পুরি, সেটা কি কোন দিন, সেটা কোন দিন না, করা হয়? আমাদের তো চোখ পুরা শুরু হয়ে যায় অমাবস্যার পড়লেই, গড়ইয়ার দিন চোখ পুরা হয়। আচ্ছা। হইলো, চোখ পুড়ে নিয়ে আমরা গোটা ঘরটাকে মানে সাজানো দেখায়ও দারুণ। হুম হলো, আলপনা দিয়ে গোটা ঘরটাকে আমরা মানে যে উঠোনে গোবর তোবর হ্যান ত্যান দিলি, সেই সঙ্গে সঙ্গে আমরা চোখ পুড়ে গোটাটাকে এত সৌন্দর্য করা হয়। হুম আর সেই সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে কোনো শুভ কাজ করতে গেলে মানে চোখের দরকার আছে। যেমন আমরা বিহাও দেখি, বিহার মূল অনুষ্ঠানটা করতে যাব তো চোখ পুরা পুড়তেই হবে, বা আরো কিছু করতে যাব, কোনো পূজাই করতে যাব, তো আগে মানে আতপ চালের গুঁড়ি দিয়ে চোখটা পুড়ে নিলি। আর সেই জন্য আমরা সেই দিন গোটা ঘরটাকে, গোটা উঠোনটাকে আমরা মনে করি গোটাটা আজ আমার পবিত্র হোক, শুদ্ধ হোক। সেই সঙ্গে সঙ্গে আমার একটা সৌন্দর্যায়ন মানে হয়ে হয়ে যায় আর কি। চোখে এই যে চোখ পুরার একটা বিশেষত্ব আমি দেখেছি, যে চোখ হুম। পুরার সাথে সাথে যেখানে ক্রস হয়ে যায় হ্যাঁ। সেই জাংশনে সিঁদুরের টিপ দেওয়া হয়, ওটার কি হ্যাঁ, কোনো কারণ আছে? মানে ওইটার কারণ হচ্ছে যে আমরা যে কোনো পূজা পাশা করতে গেলে হ্যাঁ সিঁদুরের একটা বিরাট মানে ভূমিকা গুরুত্ব আছে। ভূমিকা আছে। আমরা সিঁদুরটাকে মনে করি বীরত্বের প্রতীক। আচ্ছা। হ্যাঁ, সেই জন্যে এই মাটিটাকেও বা এই উঠোনটাকেও, এই ভূমিটাকেও আমরা সেই হিসাবেই মানে বরণ করে লিছি আর কি, গোটা উঠোনটাকেই। ওই জন্য সিঁদুরের টিকাটা দিয়ে হয়, সঙ্গে সঙ্গে আবার সৌন্দর্যায়নটাও হয়ে যায়। হ্যাঁ, আর টিকা দিয়ে 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 গোটাটাকেই আমরা একটা পবিত্র স্থলের মতো গোটা উঠোনটা আমরা মনে করি আর কি। আচ্ছা। হুম। আর এই যে আমাদের পুজোতে হুম। আমরা খামারের কি কি পুজো করে থাকি আর কোন দিন? খামারে আছে, আমাদের খামারের পূজা শুরু হয়ে যায় এই জিহুড় দিয়ে। আচ্ছা। খামারের পূজা বলতে কি, জিহুড়ে আমরা ইয়ার পরে ধানটাকে নিয়ে আসবো খামার। মানে এরপরে যেহেতু ফসল প্রায় পাকার, ধান পাকে গেছে, সেই জন্য আমরা যেঠিনটা রাখবো হ্যাঁ সেই ভূমিটাকেও আগে, যে মানে আমাদের বিবেক বলে যে তাকেও আমার শ্রদ্ধা জানা দরকার, কারণ সে গোটা মাঠের ধানটা আমার মানে রাখিয়ে দিবে। হুম সেই জন্য আমাদের ওইটা একটা আছে, ওইটা কার্তিক সংক্রান্তির দিনে হয়, যেটাকে জিহুড় বলে। আশ্বিন সংক্রান্তির দিনে হয়, সেটাকে জিহুড় পরব বলে। জিহুড়ের দিনে আমরা সেই ঠিনটা যাই বেলা ডুবাই, মারলি তাড়লি দিয়ে। আর আমাদের একটা পুরানো বিশ্বাস আছে যে কারো ধানের ফসল মসল হলে হয়তো লোকে মানে ঈর্ষা হতে পারে, হুম সেই জন্য তার প্রতীক হিসাবে আমরা কিছু জিনিস ওই জায়গায় রাখিয়ে দিই। যেমন ভেলা কাঠ আছে, বুঝলো, আমরা পুরানো যে মাটির ইহাগুলা কড়াই গিলা ছিল সেগুলা পরিত্যক্ত, মানে যাতে লোকে নজর না লাগে এরকম মানে ওইটা যাতে ঈর্ষা না হয়। আচ্ছা। মানে আমার দমে ফসল হয়ে গেল, তো আগে মানুষের অভাব অভিযোগ ছিল, তো অনেকের মনে ঈর্ষা হইতো, সেই জন্য যাতে ঈর্ষাটা না হয় সেই জন্য ওই রকম একটা সিম্বল আমরা দিই। এই একটা হইলো। আর আরেকটা হয় করি আমরা খামারে, যে যেদিন আমাদের মানে ধান কাটা শেষ হয়ে যায়, হইলো, হুম তারপরে আমরা একটা বিশেষ ইহাকে রাখি, ধানের মুঠিকে খেতে রাখি,
ঠাকুরমাই বলি আমরা। যেটাকে ঠাকুর মাই বলি, অনেকে ডিনি মাইও বলে। হুম। সেই ওয়াকে যেদিন নিয়ে আসি সেই দিন আমরা খামারে চোখ টোক দিয়ে আর যেটাই যাবে সেইটাকে চোখ পুড়ে তার যাতায়াতের রাস্তাটাকেও আমরা পবিত্র করে দিই। আর সেই ক্ষেতে যাই আমাদের যে পূজা পদ্ধতি আছে সেই পূজা পদ্ধতি করে একিন মনে এক ধ্যানে, কারণ তাকে কথা বলা চলে নাই। আমাদের ভক্তিটা হচ্ছে কি অন্তরের, তাকে কোনো বলার দরকার নাই। আর সেই দিনটা আমরা তাকে ডিনিমাইকে ঘর নিয়ে আসি। এই মাটাকে জন্য আমরা ওই দিন খামারে একটুকু আমাদের মনোমতো যেমন শ্রদ্ধা ভক্তি থাকে সেই হিসাবে তাকে ডিনিমাকে সিঁদুর টিন্দুর দিয়ে আর রাখিয়ে দিই। এইটাই হচ্ছে আমাদের খামারের মানে পূজা বা শ্রদ্ধা জানার বিষয়টা আর কি। আর সেই ডিনিমাইটাই পরবর্তীকালে আমাদের টুসু হিসাবে মানে অঘন সংক্রান্তির দিনে ওই ধানটাই স্থাপন করা হয়, যেটা 1 মাস ধরে যার আমরা বিভিন্ন রকম গীতের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই। এই যে খামার বাঁধা বলে কিছু একটা টার্ম আছে, যে খামার বাঁধে দিয়ে যে খামার পূজা করছি, খামার বাঁধা বলে কিছু কি টার্ম আছে? তো ওই যে যেটা আশ্বিন সংক্রান্তি করা হলো, আচ্ছা, ওইটাই আমাদের বিশ্বাস যে এইটা করলে আমরা যারাকে মানি, যেমন আমাদের গ্রামের যে দেবতা আছে বা আরো যারা আছে তারা আমাদের সহায় হবে, এইটাই যাতে কোনো ক্ষতি বা বিনষ্ট না হয়, এরকম আমাদের একটা বিশ্বাস আছে। এটা আমরা করে থাকি না, এটা হচ্ছে একদম শুরুতে আশ্বিন সংক্রান্তি, আমারে আশ্বিন সংক্রান্তির দিন। আচ্ছা, হ্যাঁ, ওইটাকে জিহুড় বলেই। আচ্ছা, শুরু হচ্ছে হ্যাঁ, জিহুড় দিয়ে। আচ্ছা, আর গরয়া পর্যন্ত আমরা যেটা কথা বললাম, গরয়া সব নিয়ম কানুন হয়ে গেল। তারপরের দিন আমাদের গরু খুঁটা। তারপরের দিন আমাদের গরু খুঁটাটা কি আমাদের শেষ না তারপরেও? না, তারপরের দিনও কোন গ্রামে এমনও দেখা গেছিল যে গ্রামে হয়তো বড় গ্রাম উৎসবটা মানে গরু খুঁটার সঙ্গে একসঙ্গে কুলাতে নাই পারে, বা এমনও হয়তো আগে কিছু গাভী হইতো যে যাদের বাচ্চা হইতো না, তো তারাকেও অনেক সময় লাঙ্গল দিয়া হইতো, মানে হাল বাহা হইতো। তো তারাকেও বাইভার উপযুক্ত করার জন্য মানে পরের দিন খুঁটা হইতো। সেইগুলাকে বলছে গুঁড়ি, মানে ওইগুলাকে সেই জন্য ওইটাকে বলা হয় গুঁড়ি বাঁধনা। সেটা চলে এসছে বুড়ি বাঁধনা বলে। আর সঙ্গে সঙ্গে কাড়াকে আমরা খুঁটতো আর কি। এইগুলার অনেক কারণ আছে, যেমন আমাদের এরপরে ধানটা আসবে। তো ধানটা আসার আগে যে মাঠে ঘাটে এই কচি ঘাস খায় গরু কাড়ার বল মানে বেশি বল হয়ে যায়, সেই বলটা ভাঙার জন্য মানে তখন হয়তো গরুর গাড়িটা বা কাড়ার গাড়িটা টানতে ঠিক লাইনে চলবে নাই, সেই জন্য ওর বলটাকে যাতে খুঁটিয়ে নিয়ে মানুষের চামড়া খেলার মাধ্যমে ওর বলটাকে হ্রাস করা, এই জন্য এই খুঁটা পদ্ধতিটা আমাদের আসেছিল। আর কি ছিল, তখন তো বনে জঙ্গলে মানুষ বাস করতো, তো বিভিন্ন রকম পশুর যে আক্রমণ ছিল, তো তাদের সঙ্গেও যাতে তারা লড়াইয়ে মানে পারে উঠতে পারে, ওই জন্য বিশেষ করে ওরাকে পশুর চামড়া দিয়েই ওরাকে ওই লড়াইয়ের কৌশলটা শিখা হতো। এই 2-3টা উদ্দেশ্য নিয়ে এই খুঁটাটাকে আমাদের পূর্বপুরুষরা চালা এসেছিল। অনেক পশুপ্রেমী এখন বলে যে এইটা হচ্ছে পশু নির্যাতন, কিন্তু তারা দেখে নাই যে কত ভালোবাসা তার ভিতরে যারা মানে ঘরে রাখে তাদের ভিতরে মানে আছে আর কি। যেমন যাদের ঘরে ছাগল থাকে বা গাই থাকে, তারা ছোট সময় আমরা দেখি একটা ছাগলে যদি 3টা বাচ্চা দেয়, তো মাটায় দুধ নাই খাওয়াছে, তখন ঘরের আমার বউয়ে হয়তো একটা ছেলেকে নিজের এইখানে কোলে তুলে নিয়ে মানে তাকে দুধ খাওয়াবার জন্য ব্যবস্থা কর। এই যে পশুর যে একটা প্রেম, বা কোনো গাই যে বাছুরকে এত লালন পালন করে ঘরের লোকে মানে তাকে বড় করে তুলে আর কি, এইটা তো তাদের নজরে পড়ে নাই। যারা পশু অত্যাচারের কথা বলে, কিন্তু যারা পশুর সঙ্গে দিন যাপন করে 365 দিন ধরে, তারা তাদের স্নেহ ভালোবাসাটাকে মানে বুঝতে পারে নাই, মানে কতটা আত্মার সঙ্গে গৃহপালিত পশুর সঙ্গে মেল আছে। তো তাদের উপরে আর অত্যাচার করতে হবে না, কারণ তার আগামী দিনে এই যে জঙ্গলে থাকতো তাকে লড়ার জন্য কৌশল তৈরি করে দিতে হবে, সেই জন্য তাকে চামড়া দিয়ে খেলে আর লড়াইয়ের জন্য তাকে তৈরি করতো। আর একটা কি হইতো, মনে করো আমরা গরুর গাড়ি এরপর মাঠ থেকে ধান আনবো, তো তার যদি ঢের বল থাকে যায় তো সে বাগে নাইও চলতে পারে, সেই জন্য ওই খুঁটার ব্যবস্থাটা আমাদের মানে
আছে আর কি। মানে গরুকুটাটা তাহলে মেনলি এটাই দাঁড়াচ্ছে যে তার এই সময় যে আমাদের কচি কাঁচা ঘাস যে তৈরি হয়েছে সেইগুলো হ্যাঁ খেয়ে অনেক বল পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে যেহেতু বাগে যাতে আসে সেই বাঘে কারণে। বাঘে আসতে পারে। আরেকটা কি ছিল না, মনে করো আগে তো বন জঙ্গলের পাশে গ্রাম, হ্যাঁ, তো বাঘ আসতে পারে, ভালুক আসতে পারে, বিভিন্ন রকম পশু পশু আসতে পারে। আসতে পারে, যে তারাকে ধরে নিতে পারে। তো তারা যে আত্মরক্ষার জন্য যে লড়াই করবে, হুম, সেই লড়াইয়েরও একটা কৌশল কৌশল শেখানো তারাকে হতো শিখানো আমরা। হইতো। এমন আচ্ছা, হইতো যে তারা ওই মাঠ থেকে ধান আনলো, তারপরে ছাড়িয়ে দিত। হ্যাঁ, এবার জঙ্গলে চলে গেল গরু বা কাড়া, তো তারা সেই জায়গায় মানে বাঘের বা সেই রকম ইহার কবলে পড়লো। হুম। তাহলে তার যদি লড়াই করার কৌশলটা থাকে, তাহলে সে মানে ঠিকভাবে ইহা করতে পারবে, এই আর কি। আচ্ছা, তাহলে আমাদের এই শুরু হয়েছিল আমাদের ঘাওয়া দিয়ে হ্যাঁ, বা ঘাওয়া বা জোয়ার, তেল দেওয়া দিয়ে। তেল দেওয়া শুরু হয়েছিল, আর হ্যাঁ আমাদের শেষ হচ্ছে তাহলে গরু খুঁটা দিয়ে। হ্যাঁ, গরু গরু খুঁটা দিয়ে আমাদের শেষ। আচ্ছা, আর এরপর আমাদের এই মানে মানে এই বাংলা পরব কি এখানেই শেষ না না, বাঁধনা শেষ। ইয়ার বাঁধনাই? পরে শুরু হলো যেদিনটা আমরা গরু খেলে শেষ করি, সেই দিনেই আরেকটা গীত শুরু করে দিই আমরা, সেটা হচ্ছে মকরের টুসু। টুসু, এটা আমাদের এখন মানে থেকে কতদিন পরে হবে? ওটা অঘন সংক্রান্তির পর ধান ধুন কাটা হয়ে গেল, কিন্তু ক্ষেতের আইড়ে বা যারা মাঠে কাজ করতে যায়, তারা ওই তখন থেকেই ওই গীতটা শুরু করলে যে আমাদের এরপরে পরব আসছে মকর পরব। আচ্ছা, হ্যাঁ, মানে এই গীতের একটা গীতেরই বুঝাইন যায় যে আমাদের এর পরের পরব কি। সবটাই সবার সঙ্গে একটা একটা ছাড়িলো তো একটা ধরলো। যেমন জিতার যেখানে আমাদের যারা জিতা পূজা করে, তারা করম দিয়ে শুরু করে আর শেষ গীতটা অহিরা গাহে। তো আচ্ছা, সেই দিনলেই অহিরা গীতের শুরু, মানে যে আমাদের বাঁধনা আসছে তার আগমনী গীত শুরু হয়ে যায়। আচ্ছা, আবার এই বাঁধনার এই অহিরা শেষ হইলো, এবার টুসুর আগমনী গীত আচ্ছা, শুরু হয়ে গেল। তারা একটার শেষ আরেকটার শুরু, আচ্ছা, মানে এইরকম ভাবে চলতে থাকে। এরপরে সেইটা কি হইতো না, আমাদের একটা ফিক্সড ডেট ধরা হয়েছে যে মানুষের ধান কাটাকাটি ম্যাক্সিমাম অঘন সংক্রান্তি তক্ক থাকে। হ্যাঁ। হলো, তাহলে অঘন সংক্রান্তিলে আমাদের ইয়ার পরে ওই টুসুর ইহাটা শুরু হয়ে গেল। একটা যেটা ফাইনাল একটা কোশ্চেন আসছে আমার মাথায়, হুম, যে আমাদের কুর্মী সমাজের মেনলি এখনকার দিনে আমরা যেটা কালী পূজাটাকে বেশি এনজয় করি, হ্যাঁ। তো আমাদের মেনলি তো গরুয়াটাই আমাদের মেন, কিন্তু আমরা কিভাবে নিজেদের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলছি, এটার কারণ কি কি? না, এটা তো বিভিন্ন আগ্রাসন। আজ আমরা যদি মিডিয়া দেখি হুম, বা শহরাঞ্চল যারা দেখি, শহরাঞ্চল তো কোনো পুরানো অধিবাসীরাকে নিয়ে গঠিত হয় নাই। না, না, শহরাঞ্চলে প্রত্যেক বছর নতুন নতুন লোক মাইগ্রেট করে। শহরাঞ্চল হচ্ছে এমন একটা জায়গা যে সব জায়গারই লোক মিক্স সব হয়ে আছে। জায়গারই আছে। আর শহরাঞ্চলে বেশি প্রচারটা পাই যেটা সরকার দ্বারা প্রযোজিত হয়। হ্যাঁ, যারা মিডিয়া আছে, যারা সরকার চালায়, সরকার দ্বারা যেটা হয় সেইটা শহরাঞ্চলে বেশিরভাগ এরিয়াটাই তারা দখল করে নেয়। হুম, ফলে কি হয়, এরপরে কি হয় না, শহর দিক থেকে গ্রামের দিকে বিভিন্ন সংস্কৃতি আগ্রাসন শুরু হয়ে যায়। হুম, তো আমাদেরও এইটা বাঁধনাটা যদি দেখা যায়, তো দেখা যাবে এক সময় যারা পুরানো আদিবাসী ছিল, সব জায়গায় ছিল, হুম, সেইটাকে যখন বাহারি ভাষা এলো, বাহারি সংস্কৃতি এলো, তখন তারা বিভিন্ন রকম ভেজাল জিনিস নিয়ে নিয়ে তারা চলে এলো। ফলে আমাদের গ্রাম দিকেও দেখা যাবে যে পরবর্তীকালে যদি কোনো কালী মন্দিরে আমরা দেখি, যেমন প্রথম নকশা তৈরি হয় এই এরিয়ায় ব্রিটিশ পিরিয়ডে, যেটাকে সাবেক মাপ বলে। তো যেটা দেখবে ঝাড়খণ্ডে একটা আন্দোলন চলছে, ওই যে 32-এর খতিয়ান হইলো, তো 1919 সাল তক বা তার আগে যে নকশাটা তৈরি হয়েছিল, কোনো আমাদের ছোটনাগপুর মালভূমি কোনো জায়গায় কোনো প্লট মন্দিরের জন্য কাটা খুঁজে পাবে নাই। আচ্ছা, এটা কত 1919? 19 সালে, মানে সাবেক নকশায়। আচ্ছা, এই যে তোমাদের গ্রামের এই যে পুরানো নকশাটা আছে, হ্যাঁ, সেই নকশায় যদি দেখো, তো এইগুলার অস্তিত্ব, কিন্তু মন্দিরের অস্তিত্ব ছিল রেয়ার, ছিল না। নাই বললেই হলো ছোটনাগপুরে। হুম, তো তখন কিসের অস্তিত্ব ছিল না, বিভিন্ন থান, মানে গ্রাম থান হতে পারে, জাইরা থান হতে পারে, কুদরা থান হতে পারে, বাগুর থান হতে পারে, এইরকম আর কি। না, এর এর আমার এরপরে আমি বলে দিচ্ছি, ইতিহাসটাকে না বুঝতে পারলে তো ঠিক ধরতে পারবে না। হুম, এরপরে যেমন যেমন রাজারা সরকারি কাজের জন্য বাইরের লোককে এইখানে ঢুকালেন, তো তারা তাদের সংস্কৃতিটা নিয়ে আইলো, এবং তারা বিভিন্ন মাধ্যমে তাদের যে প্রচার, তাদের যে প্রসার,
সেইটাই আমাদের ছেলেরা যারা স্কুল কলেজ গেল, তো স্কুল কলেজে সেইটা চর্চা হতে লাগলো, ফলে ওইটার দিকে ধীরে ধীরে আমাদের ছেলেরাও আকৃষ্ট হয়ে গেছে। আর এইভাবে আমাদের এরিয়ায়ও বিভিন্ন জায়গায় আজ ঢুকে গেছে। তেমনি কালী পূজাটাও আমাদের ঢুকেছে। কিন্তু আমরা যারা দেখি যে গাঁয়ে কালী মন্দির নেই, সে গাঁয়ে কালীর নামে একটাও এই তেল দেওয়া ঘাওয়া আমাবস্যা বা বলদ খুঁটা বা কাড়া খুঁটা কোনো কালীর নিয়ে কোনো চর্চা নাই বা কালীর কোনো পূজা আমাদের নাই। তাহলে তো আমাদের একটা দিন থাকতো, সেদিন কালী পূজা হইতো, হইলো। কিন্তু আমাদের কালীর নামে কিছু নাই, বা দুই একটা অহিরা গীত থাকতো, সেই বন্ধ নাই। তার নিজস্ব গীত আছে, সেটাকে শ্যামা সঙ্গীত বলে, সব বাংলা আঙ্গিকে তৈরি, কিন্তু একটাও ট্রেডিশনাল অহিরা তুমি খুঁজে পাবে না যে তোমার ওইটা ছিল। তাহলে এটাকে বুঝতে হবে যে পরবর্তীকালে রাজতন্ত্রের সময় যখন বাঙালিরা বিভিন্ন কর্মচারী হিসাবে আইলো, তারা স্কুল বা রাজের কর্মচারী, তারা ওই সংস্কৃতিটাকে নিয়ে আর এই এরিয়ায় আসে। আমাদের মোটামুটি কোশ্চেন অ্যান্সার এখানে শেষ হলো। হ্যাঁ, আর কিছু জিজ্ঞাসা তো নেই। হ্যাঁ, তো একটা জিনিস বুঝতে হবে, কারণ এইটার ভিতরে আমরা কি শিক্ষা দেয় না, আমি একজন মানুষ হিসাবে বিবেকবান হব। হ্যাঁ, অবশ্যই। সেই জন্য, কারণ আমরা কতটা বিবেকবান, কারণ এইটা বুঝে আমরা জানি গরু একটা পশু, কারা একটা পশু, সে কবো বিদ্রোহ করতে পারবে না, তবু আমরা তাকে সম্মান দিয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এইটার মাধ্যমে এই শিক্ষাটাই আমাদের বুড়ারা দিয়েছে, বা পূর্বপুরুষ বা বুড়া বাপে দিয়েছে, যে তোমরা বিবেকবান হবে। কেউ তোমাকে উপকার করলে তার প্রতি তুমি কৃতজ্ঞতা জানাবে। এইটার ভিতরে আমরা এইটা বুঝতে পারি। আর সেই জন্যই এইগুলা ছাড়লে আমরা কিন্তু ধীরে ধীরে বেঈমানের দিকে চলে যাব। আর মানসিক শান্তিও তুমি যত কৃতজ্ঞবান হবে তত তোমার ভিতরে আসবে, মানব শান্তি আসবে, পশু প্রেম আসবে, প্রকৃতি প্রেম আসবে, প্রকৃত তুমি মানুষ হতে পারবে। বলে তুমি যদি রিসার্চ করে দেখো, তো আমাদের আদিবাসী সমাজের ভিতরে ঠক বা ভিক্ষা করে খাওয়া বা পতিতাবৃত্তি করা এগুলা রেয়ার। কারণ এই ক্যারেক্টারটা, এই চরিত্রটাই আমরাকে শিখাচ্ছে আমাদের সংস্কৃতিটার মধ্যে। আমাদের নতুন কিছু নাই, আমরা কোথাও পাঠশালায় আমরাকে শিখাতে হয় নাই যে চুরি করা মহা পাপ বটে বলে, আমরা এটা শিখাতে হয় না। কারণ আমাদের ভিতরে ওই বিবেকটা চলে আসে, বা ভিক্ষা বৃত্তি করে খাওয়া ঠিক নয়। আমাদের লোক খাইটে খাবে, শ্রম দিয়ে খাবে। এই যে একটা কৃতজ্ঞতা বা বিবেকবান মানুষ তৈরি করা, এইটা হচ্ছে আমাদের সংস্কৃতিটার মূল ক্যারেক্টার। আর প্রকৃত সত্য জিনিসটা এইটার ভিতরে আছে। কারণ এই দুনিয়াটায় সৃষ্টির মূল 5টা শক্তি বাদ দিয়ে, আজ বিজ্ঞান তো বলছে না যে সূর্য, মাটি, হাওয়া, জল আর মহাকাশ বাদ দিয়ে জীবের সৃষ্টি সম্ভব নাই। আর আমরা একসাথে ভগবান বলি। হ্যাঁ, ভগবান বলছি। এইটাই হচ্ছে চরম প্রকৃত সত্য। আর মানব সৃষ্টির মূল আধার হচ্ছে এই প্রকৃতি সম্পদ আর আমার মা আর বাবা। আর আমাকে মানুষ করার জন্য আমার আত্মীয় স্বজন সব বহুত লোকের অবদান আছে, থাকতে পারে। সেই জন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞতাবান। হ্যাঁ, যেমন আমার কোনো সমস্যা হলে তো তুমি হেল্প করলে, তো তুমিও আমার জীবনে বাঁচার জন্য যে সহযোগিতাটা করলে, এইটা হচ্ছে আমাদের সংস্কৃতির মধ্যে মূল বিষয়, মূল চিন্তা ভাবনা, যে তুমি সত্য জিনিসটাকে জানো আর দরকার হলে তাদের প্রতি তুমি কৃতজ্ঞ থাকো। আর আমাদের এমন কিছু ভাবনা নাই যে এই পূজাটা করলে তুমি ধন পাই যাবে, অর্থ পাই যাবে, এইরকম নাই। আমাদেরটা হচ্ছে তোমার কৃতজ্ঞতা জানানোর সমস্ত কিছু বিষয় তুমি পাচ্ছ। প্রকৃতিলে হাওয়া, জল, মাটি, খাওয়া সব জিনিস পাচ্ছ, বাকিটা তোমাকে কর্ম করে করতে হবে। হ্যাঁ, এই যে আমি মনে করলাম, আমি যদি ভাবি আমি ডাক্তার বা মাস্টার কিছু হয়ে যাবে, এই প্রকৃতির মাঝেই সমস্ত কিছু আমাকে দিবে, অলিক কিছুই দিবে না। তার জন্য বই দরকার, পত্র দরকার, মাস্টার দরকার, তারা আমাকে আমার কেরিয়ার গঠন বা আবিজাবি করবে। এই অলিকের বিষয়টা আমাদের মাঝে নাই। গোটাটা কি আছে, বাস্তবতার উপরে আমাদের গোটা সংস্কৃতিটাই। আর আমাদেরটা হচ্ছে ঠিক ধর্ম নাই, এই জন্য এটাকে সংস্কৃতি বলে।
সংস্কৃতি মানে বাঁচে থাকার জীবন চর্চার জীবন শৈলীর একটা ব্যাপার। এটাই হচ্ছে আদিবাসীদের। ওই জন্য আমরা গাছকে, মাটিকে, মানে প্রকৃতির যত সম্পদ আছে সবাইকেই এক এক সময় আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তাকেও দেবতা বলে মনে করি। তুমি আমরা যেমন গাছকে, যত থান দেখিবে গাছ আছে, হ্যাঁ, কারণ তার দ্বারা আমরা বাঁচে আছি, তাকে খাচ্ছি, তার অক্সিজেন লিছি, আমাদের বাঁচে থাকার মূল মাধ্যম এই এই বিষয়গুলো আছে আর কি। তো যাই হোক, সবাইকেই বান্দনা জোহার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বান্দনা পরবে রিঝে রঙে ওহিরা গাহে, মনের ভাব দুঃখ মানুষের কাছে রিজ রং আর সম্প্রীতি গড়ে তুলুন। জোহার।